আসসালামু আলাইকুম। ক্র্যাক দ্য ফ্যাক্টের আরেকটা লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা আসলে লেকচার বলা ভুল হবে। শর্ট ভিডিওতে কোনো একটা কনসেপ্ট কেন, কিভাবে, তারপরে কোন প্রসেসে হচ্ছে সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করি। সো আজকের এই ভিডিওটা যাবে ডেডিকেটেড এসএসসি যারা ২৭ এবং ২৮ আছেন তাদের জন্য। বোর্ড একটা কোশ্চেন লিখে রাখছি, দেখেন। বোর্ডের কোশ্চেনটা হচ্ছে আমার কূপকুয়া সম্পর্কিত সমস্যায় কেন গড় সরণ বা ভর কেন্দ্রকে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ আপনারা চ্যাপ্টার 4 এই চ্যাপ্টার 4-এ আপনারা যখন শেষে গিয়ে কূপকুয়া সম্পর্কিত সমস্যায় আপনাদের কৃত কাজ, ক্ষমতা, কর্মদক্ষতা নির্ণয় করেন, তখন একটা সমস্যা প্রবলেম ফেস করতে, সেটা হচ্ছে ভাইয়া গড় সরণ কেন ইউজ করতে হচ্ছে অথবা ভর কেন্দ্র কেন ইউজ করতে হচ্ছে। আবার অনেকে বলেন যে ভাইয়া গড় সরণ ইউজ করবো না ভর কেন্দ্র ইউজ করব। আজকের এই ভিডিওতে আপনাদের টোটাল কনসেপ্টটা নিয়ে আমি একদম পরিপূর্ণভাবে আলোচনা করব। প্রথমে আমি যদি বলি যে ভাইয়া বিভব শক্তি আসলে আমরা যদি বুঝতে চাই তাহলে সেটা কিভাবে বুঝবো। বিভব শক্তি আপনাদের ক্লাস 9-10-এর বই মোতাবেক, আমি কিন্তু আবার বলতেছি ক্লাস 9-10-এর বই মোতাবেক বিভব শক্তি অ্যাকচুয়ালি আসে অবস্থার পরিবর্তন থেকে। অবস্থার পরিবর্তন থেকে, বুঝছেন? আমি কিন্তু 9-10-এর বলতেছি, ইন্টারমিডিয়েটে যদি এটা বলতাম তাহলে কিন্তু আমার পোলাবান ধরে থাবড়াইতো, লেজির ধরে মাইর দিত যে কি হচ্ছে বেসিক ধ্যান এগুলা। অবস্থার পরিবর্তন থেকে, কারণ চেঞ্জ আছে, ঠিক আছে, মজা করলাম, চেঞ্জ আছে। সো 9-10-এ যেহেতু আপনাদের বইতে আছে যে অবস্থান পরিবর্তনের সাপেক্ষে বিভব শক্তির এই কনসেপ্টটা, সো আমি অবস্থার পরিবর্তন লিখলাম। মনে করেন আমি বলি যে এখানে একটা আমার বস্তু আছে, এখানে মনে করেন আমার একটা বস্তু আছে, ঠিক আছে। এই বস্তুটাকে এখানে মনে করেন ভূমি আছে, এইটা মনে করো আমাদের ভূমি, এইটা মনে করো আমাদের ভূমি। যে এই ভূমি থেকে বস্তুটাকে ধরো আমি এইচ পরিমাণ হাইটে তুলছি, ভূমি থেকে ধরো বস্তুটাকে আমি এইচ পরিমাণ হাইটে তুলছি। তাহলে চিন্তা করো বস্তুটাকে এখন এখানে চলে আসছে না? বস্তুটা কি এখন এখানে চলে আসছে। তাহলে বস্তুর মধ্যে যদি আমি কতগুলো পয়েন্ট ক্যালকুলেশন করি, ঠিক আছে। সো এখানে মনে করো একটা পয়েন্ট, তারপরে এইটা মনে করো একটা পয়েন্ট, এইটা মনে করো আমার একটা পয়েন্ট, ঠিক আছে, এইটা মনে করো একটা পয়েন্ট। তাহলে আমি যখন বস্তুটাকে ভূমি থেকে এইচ পরিমাণ হাইটে নিচ্ছি, বস্তুটাকে আমি ভূমি থেকে এইচ পরিমাণ হাইটে নিচ্ছি, তাহলে এই পয়েন্টটা দেখো তো, এই পয়েন্টটা সে কি এইচ পরিমাণ হাইটে এইখানে চলে যাবে, তাই না? এই পয়েন্টটার কথা যদি চিন্তা করি তাহলে এই পয়েন্টটাও কিন্তু আমার এইচ পরিমাণ হাইটে এখানে চলে আসবে। এই পয়েন্টটার কথা যদি চিন্তা করি, এই পয়েন্টটাও কিন্তু আমার এইচ পরিমাণ হাইটে এখানে চলে আসবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে এইটা ধরো আমার হাতটা হচ্ছে ভূমি, এইখানে আমি একটা বস্তুকে কল্পনা করছি। আমি যখন এই বস্তুটাকে এইচ পরিমাণ হাইটে নিয়ে যাচ্ছি, তখন এই বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা কণা, এই বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্টও কিন্তু আমার এইচ পরিমাণ হাইটে উঠতেছে। এই বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা কণা, এই বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমার এইচ পরিমাণ হাইট কভার করতেছে। যখন এইচ পরিমাণ হাইট আমার এখানে কভার করতেছে, তাহলে তুমি এখান থেকে বিভব শক্তি বসাচ্ছ ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। এইবার এইবার তুমি চিন্তা করো, তাহলে কূপকুয়া সম্পর্কিত ম্যাথে কোথায় তাহলে এই প্রবলেমটা ফেস করতেছে? আমরা এমজিএইচটাকে কেন আমরা আরেকটু মনে করো মডিফাইড উপায় ইউজ করতেছি, এইটা এখন আমাদের জানতে হবে। ধরো আমি এখানে একটা কূপ বা কুয়া আঁকলাম, আমি একটা কুয়া আঁকি, ধরো এই, ঠিক আছে, এই, ঠিক আছে, এই, ওকে। এখানে আমি পানি দিলাম, অর্থাৎ কুয়াটা আমার একদম পরিপূর্ণ অবস্থায় আছে, কুয়াটা আমার একদম এরকম পানি দিয়ে পূর্ণ অবস্থায় আছে, পানি দিয়ে আমার এরকম পূর্ণ অবস্থায় আছে। এইবার তুমি চিন্তা করো এই কুয়াটাকে এখন আমি সম্পূর্ণ খালি করব। এই কুয়াটাকে ধরো আমি একদম এখানে সম্পূর্ণ খালি করব। সম্পূর্ণ যখন খালি করতেছি, তাহলে দেখো এই, আমি এটাকে একটু লম্বা করে দিব, দরকার নেই, এই 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 যে আমি কিন্তু সম্পূর্ণ খালি করে ফেলছি। তাহলে এবার তুমি চিন্তা করো,
আমি যখন এই কুয়াটাকে সম্পূর্ণ খালি করব, তাহলে কি আমি একদম কুয়ার যে একদম উপরের তল, পানির যে উপরের লেয়ার, এই পানির উপরের লেয়ার থেকে কি আমি পানি তোলা স্টার্ট করব না? বুঝিস, পানির উপরের লেয়ারটা কোথায় আছে? পানির উপরের লেয়ারটা কিন্তু আমার এখানে আছে, এটাই হচ্ছে পানির আমার উপরের লেয়ার, ঠিক আছে? তাহলে এই পানির উপরের লেয়ার থেকে আমি পানি তোলা শুরু করব, পানির উপরের লেয়ার থেকে আমি পানি তোলা শুরু করব। তার মানে পানি উপরের লেয়ারটা কিন্তু আমার ভূমির সমান্তরালে আছে, বুঝিস? পানির উপরের লেয়ারটা কিন্তু আমার ভূমির সমান্তরালে আছে, একদম ভূমির অ্যালং বরাবর আছে। মানে তুমি মনে করো বালতি নিছো, বালতিটা আমার টইটুম্বুর আছে, এখন তুমি বালতি থেকে যখন পানি নিবা তখন কি একদম বালতির মধ্যে মগটাকে চুবায়ে পানি তুলবা, নাকি বালতির আপার সারফেস থেকে আস্তে আস্তে পানি তোলা শুরু করবা? পানির বালতির আপার সারফেস থেকে আস্তে আস্তে পানি তোলা তুমি শুরু করবা। জিনিসটাও এরকম যে আমার একদম ভূমি, এটা তো ভূমি, ঠিক আছে? এটা তো ভূমি, এটা তো ভূমি, তাই না? এই ভূমির নিচে হচ্ছে আমার কুয়াটা আছে, ভূমির নিচে হচ্ছে কুয়াটা আছে, এবং ভূমির সাথে একদম অ্যালং করে আমার পানিটা টইটুম্বুর আছে। তার মানে আমি যখন পানির আপার সারফেস থেকে, পানির একদম উপরের তল থেকে যখন পানিকে আমি নিচ্ছি, পানিকে আমি নেওয়া স্টার্ট করছি, তাহলে পানির কণার কি কোনো সরণ আছে? পানির কণার কি কোনো হাইট কভার করতে হচ্ছে? উত্তর হচ্ছে না, পানির কণার কোনো হাইট কভার করতে হচ্ছে না। এখন কথা হচ্ছে ভাই আপনি কিভাবে বুঝলেন হাইট কভার করতে হচ্ছে না? কারণ এই সব ক্ষেত্রে চিন্তা করো, আমি ভূমিকে রেফারেন্স ফ্রেম হিসাবে ধরছি, যে আমার সব ক্যালকুলেশন ভূমি সাপেক্ষে হবে। সো এখানেও আমি ভূমিকেই রেফারেন্স ফ্রেম হিসাবে ধরবো, ভূমিকে রেফারেন্স ফ্রেম হিসাবে ধরবো। সো দেখো, আমার ভূমির অ্যালংয়েই তো পানির আপার লেভেলটা ছিল, এই কারণে ওকে আর কোনো দূরত্ব অতিক্রম করার প্রয়োজন বোধ করে নাই। এবার কি করতে হবে? পানিটা আস্তে আস্তে কমতে থাকবে না? পানিটা কমতে কমতে ধরো এই লেয়ারে চলে আসলো, পানিটা কমতে কমতে ধরো ভাইয়া এই লেয়ারে চলে আসলো। এই লেয়ারে যখন চলে আসলো তখন ধরো এটা আমার পানির কণা, তাহলে পানির কণাকে কি করতে হবে? আমাকে এতটুকু হাইট কভার করতে হবে, পানির কণাকে আমার এতটুকু হাইট কভার করতে হবে, তারপরে গিয়ে আমার কূপ থেকে পানিটা নিক্ষিপ্ত হবে বা কূপ থেকে পানিটা বের হবে, ঠিক আছে? এরপর আমার কি পানির লেয়ারটা আরও কমতে থাকবে না? পানির লেয়ারটা কি বাবা আরও কমতে থাকবে না? পানির লেয়ারটা যদি আরও কমে, তাহলে এখানকার পানির কণার কথা চিন্তা করো। এখানকার পানির কণা আমার প্রথমে এতটুকু কূপের বা কুয়ার এতটুকু দূরত্ব অতিক্রম করবে, তারপরে গিয়ে কুয়া থেকে নির্গত হবে। তার মানে কি দেখো তো, পানির লেভেলটা যত কমতেছে পানির কণাকে তত বেশি পরিমাণে হাইট কভার করতে হচ্ছে না? পানির লেয়ারটা যখন অল্প কমছিল, পানির কণাকে কি অল্প পরিমাণ হাইট কভার করে দেন কুয়া থেকে বের হইতে হইছে। পানির লেভেলটা যখন আরেকটু নিচে নেমে গেল, তাহলে দেখো পানির কণাকে আরেকটু বেশি পরিমাণ হাইট কভার করে কুয়া থেকে নির্গত করতে হচ্ছে। কথাটা ধরতে পারছো? তার মানে একটা সিস্টেমে দেখো, একটা সিস্টেমের পানির কণা নির্গত হওয়ার জন্য বিভিন্ন হাইট কভার করতে হচ্ছে। এই একটাই সিস্টেম কুয়া, এই একটাই সিস্টেমের বিভিন্ন অ্যামাউন্টে থাকা পানির লেয়ারগুলা যখন নির্গত হচ্ছে তখন বিভিন্ন ডিস্টেন্স কভার করতেছে, যেটা এখানে ছিল না। এই কণাটা ওই এইচ পরিমাণ হাইট কভার করছিল, এই কণাটাও আমার এইচ পরিমাণ হাইট কভার করছে, এই কণাটাও আমার এইচ পরিমাণ হাইট কভার করছে। তার মানে এইখানে একই সিস্টেমের প্রত্যেকটা কণা সেম পরিমাণ হাইট কভার করতেছে। এই কারণে আমি এমজিএস বসাইছি। কিন্তু এই কুয়াতে তুমি দেখো যত লেয়ার আমার কমতেছে তত কিন্তু আমার কি হইতেছে, পানির কণাকে বেশি পরিমাণ হাইট কভার করতে হচ্ছে। তাহলে এইখানে তুমি যদি W ইকুয়ালস টু mgh বসাও, W ইকুয়ালস টু mgh বসাও, তাহলে এটা ভুল হবে। কারণ এইটা তো আমার সেম পরিমাণ হাইটের জন্য ছিল, এখানে তো হাইট আমার সেম না। সো এখানেই এই মোমেন্টেই তখন আমাকে পারফেক্টলি ব্যবহার করতে হয়। তুমি যদি পারফেক্টলি ম্যাথটাকে করতে চাও তাহলে তুমি ইউজ করবা ভর কেন্দ্র। আর যদি ধরো যে বোর্ডে এটা আমার অ্যান্সারটা গ্র্যান্টেড, ঠিক আছে? তুমি এসিসিতে যাও, তুমি এইচএসসিতে যাও, এই কনসেপ্টটাই পাবা। এই কারণে আমি এটা নিছি যে কেন সবাই এটা জানো, গড় সরণ H1 মানে প্রথম করণ সরণ প্লাস শেষ করণ সরণ ভাগ 2 গড় সরণ সবাই জানো। ভর কেন্দ্র দিয়েও অনেকে করতে পারো, এইচএসসি দিকেও করতে পারো। কিন্তু কেন আমি ব্যবহার করতেছি, কোশ্চেনটা ধরতে পারছো? কেন আমি ব্যবহার করতেছি? এই মোমেন্টেই আসলে সবাই আমরা আটকায় যাই।
আমরা স্টুডেন্টরা কোথায় আটকাই এই ম্যাথে, কেন ব্যবহার করতেছি এখানে। সো বোর্ডের ক্ষেত্রে তুমি চাইলে গড় সরণ দিয়েও করতে পারবা, এটা যার যেটার ইচ্ছা। সো যারা কোশ্চেন করতেছো যে ভাইয়া কুপকুয়া সম্পর্কিত সমস্যায় কেন গড় সরণ বা ভর কেন্দ্র ব্যবহার করা হয়, সো কেনর উত্তরটা পাইছো, অবশ্যই পাইছো যে এইখানে কুপকুয়ার ম্যাথে আমরা যে ওয়াটার লেভেল, এই ওয়াটার লেভেল ডিফারেন্ট থাকে, এবং ওয়াটার লেভেল যেহেতু ডিফারেন্ট থাকে তাহলে প্রত্যেকটা লেয়ারের জন্য ডিফারেন্ট অ্যামাউন্ট হাইট তাকে কভার করতে হয়। ডিফারেন্ট অ্যামাউন্ট হাইট একই সিস্টেমে কভার করার জন্য আমরা ডাইরেক্ট এমজিএইচ ইউজ করতে পারি না, আমাকে হয় ভর কেন্দ্র সাহায্য লাগে, না হয় গড় সরণের সাহায্য লাগে। এবং আমি কিন্তু এই দুইটা পার্ট দিয়ে করাটা শিখাইছি, এবং আলাদাভাবেও আমি কিন্তু নেক্সট আমাদের ক্র্যাক দ্য ফ্যাক্টের যে পার্ট আছে, ভর কেন্দ্র দিয়ে কীভাবে করতে হয়, গড় সরণ দিয়ে কীভাবে করতে হয়, আমি আলাদাভাবে দেখা দিব। সো যাদের মাথায় করতেছিল যে কেন হয়, কিভাবে হয়, ঠিক আছে, কেন আমি ইমপ্লিমেন্ট করব, আশা করি উত্তরটা পেয়ে গেছো। এবং তুমি যদি চাও তুমি কিন্তু চাইলে আমাদের আমি যেমন এই পার্টটা আমাদের কোর্সে ডাইরেক্ট দেখাইছি, যে এখানে যেমন যারা ক্লাস 9-10 আসো, অর্থাৎ এসিসি 27 যারা আসো, এসিসি যারা 28 আসো, তাদের জন্য কাম ব্যাকের এই পার্টটা তোমরা দেখতে পারো চাইলে। এসিসি যারা 27 আসেন, তোমাদের যদি একাডেমিকে খুব বেশি প্যারা লাগে তাহলে ক্যাপেরই করতে পারো, অথবা তুমি যদি কম্প্যাক্টের জন্য করতে চাও তাহলে আমাদের এই এলআরবিতেই করতে পারো, ঠিক আছে। তুমি ডেমো ক্লাসটা দেখতে পারো, ডেমো ক্লাস যদি দেখে মনে হয় তোমার জন্য ফ্রুটফুল, তাহলে তুমি এটা চাইলেই করতে পারো, পারচেস করতে পারো। এবং এখানে কিন্তু তোমার দেখো প্রত্যেকটা, আমি যদি এখানে যাই একটু, এখানে যদি আমি একটু যাই, দেখো ভিউ ডিটেলসে প্রত্যেকটা ক্লাস তোমাকে একদম কম্প্যাক্ট উপায়ে করাই দেওয়া হয়েছে। এখানে তোমার কোর্স আউটলাইন আছে, কোর্স ম্যাটেরিয়াল আছে, আর্কাইভ ক্লাস আছে, সব কিছু কিন্তু দেওয়া আছে। শুধু এইটা না, তুমি যদি তোমাদের এখানে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যাও, সেম প্রত্যেকটা, মনে করো যে ফিজিক্সের ক্ষেত্রে এখানে একাডেমিক ক্লাসের ক্ষেত্রে সব, এই দেখো একাডেমিক ক্লাসের ক্ষেত্রে আমারই ধরো বলের যে পার্ট আছে অবশ্য লক করা, এটা অবশ্য লক করা, এটা এখন দেখাবে না। সো আর্কাইভ ক্লাসেই তুমি চাইলে এটাই করতে পারো, ঠিক আছে। সো এখানে কিন্তু সব কিছু দেখা আছে, এবং ডেমো ক্লাসেরও এখানে ব্যবস্থা আছে। সো ঠিক আছে, তুমি চাইলে এইটাও করতে পারো। সো তোমাদের যদি মনে হয় যে না ভাইয়া এটা আরও একটু ইন ডিটেল জানা উচিত, বোর্ডের জন্য অ্যানালাইসিস পারফেক্টলি করা উচিত, সো চাইলে এগুলো অ্যাপ্রোচ করতে পারো। অথবা আমাদের ইউটিউব চ্যানেলে তো ফ্রি কন্টেন্ট তো দেওয়াই আছে, তো ফ্রি কন্টেন্টও তুমি চাইলে ইউজ করতে পারো। সো আজকে এই ক্র্যাক দ্য ফ্যাক্টে আশা করি টপিকটা তোমরা ধরতে পারছো, এবং নেক্সট টাইম তোমরা যখন ভাববা যে কেন কুপকুয়া আমরা এরকম এই প্রসেসে যাই, অবশ্যই যাতে আমার এই ব্যাখ্যাটা তোমাদের মাথায় কাজ করে। দেখবা সব কিছু যে ফিজিক্সে বলো না যে ভাইয়া ফিজিক্সে কেন এটা হয়, কেন ওইটা হয়, সো টু বি অনেস্ট কেন এটা হয়, কেন ওইটা হয়, প্রত্যেকটারই হচ্ছে আমার অ্যান্সার আছে। অবশ্যই এই অ্যান্সারগুলো এক্সিস্ট করে, জাস্ট তোমাদের হচ্ছে ক্যালিবারের উপর, কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নিতে পারে না। অথবা আমরাও বলি যে এই জিনিসটা আসলে বোঝানোর জন্য আরও অনেকগুলো কনসেপ্টের দরকার হয়, যেটা পরবর্তী ক্লাসে তুমি গিয়ে দেখবা এখন করলে আসলে এই জিনিসটা খুব মানে ডাইনামিক হয়ে যায়, বেশি অতিরিক্ত ডাইনামিক হয়ে যায়, অনেকে এই জিনিসটা হচ্ছে নেগেটিভ সেন্সে চলে যেতে পারে। সো তখন আমরা এইভাবে বলি। সো আজকের এই পার্টটা আশা করে ধরতে পারছো। নেক্সট আরেকটা গাইডলাইনে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।